স্যার, যেটা আলোচনা করছিলাম যে ভারতের, আপনি প্রথম দিকে বলছিলেন যে একটু টেনশন বা আপসেট হওয়ার কারণ হচ্ছে চায়নার এখানে ভূমিকা থাকতে পারবে, বাংলাদেশের সাথে চায়নার যে আরও বেশি এনগেজমেন্ট হতে পারে, এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, যে উন্নতি দেখা যাচ্ছে, এটা কোথায় কোথায় ভারতের আসলে দুশ্চিন্তার কারণটা কি? দেখেন, পাকিস্তানের সাথে 50 বছর আমাদের কোনো খুব বেশি মানে এমন একটা স্টিরিওটাইপ টিমমেট ছিল যে আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক আইনকেই ভঙ্গ করে, যে পার্মানেন্ট ইন্টারেস্ট বলে কথা রয়েছে, পার্মানেন্ট ফ্রেন্ডস বা শত্রু বলে কিছু নেই। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে এই যে 71-এর যুদ্ধটার পরিণতিতে পাকিস্তানের যে ডেমোনাইজেশন অফ পাকিস্তান এমন মাত্রায় চলে গিয়েছে, ইচ্ছাকৃতভাবে ভারত সেটা করেছে। কেননা ভারত সবসময় চেয়েছে যে পাকিস্তানের সাথে আমাদের একটা স্থায়ী দূরত্ব থাকুক। কিন্তু আমরা এখন বুঝতে পারছি যে পাকিস্তানের যে সামরিক সামর্থ্য গড়ে উঠেছে, সেখানে বেনিফিট নেওয়া, যেটা কিছুক্ষণ আগে বলা হলো, যে সেখান থেকে বেনিফিট নেওয়ার সুযোগ আমাদের রয়েছে। এমনকি আমি যেটা একবার মেনশন করেছি রিসেন্টলি, নিউক্লিয়ার আমব্রেলার কথা, এটা অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ডকট্রিনস সম্পর্কে যাদের পড়াশোনা রয়েছে, পুরা আপনার ইস্ট এশিয়া, আমেরিকান যে প্যাসিফিক রিম আমরা যে বলি, সাউথ কোরিয়া থেকে একেবারে ইন্দোনেশিয়া পর্যন্ত, প্রায় প্রত্যেকটা দেশ ইনক্লুডিং তাইওয়ান, জাপান, সবগুলোই কিন্তু আমেরিকান নিউক্লিয়ার আমব্রেলার অধীনে রয়েছে। পাকিস্তানের সাথে যখন আমরা চিন্তা করি, এটা ছিল একটা মূল ধারণাটা এমন ছিল না, আমি বলতে চাইনি যে নিউক্লিয়ার বোম এনে বসাতে হবে। দ্য আইডিয়া ওয়াজ টু ক্রিয়েট দ্য হায়েস্ট লেভেল অফ সিকিউরিটি, হায়েস্ট লেভেল অফ, যেটাকে আমরা বলি অস্তিত্বজনিত সংকট। পাকিস্তানের কাছে আমরা ভারতকে বোঝাতে চেয়েছি যে এত বছরের শত্রুতা, দূরত্ব এবং মানে স্থায়ীভাবে তাদেরকে নিকৃষ্ট জাতি হিসাবে চিহ্নিত করার পরও আজকে আমাদের সেই সামর্থ্য রয়েছে যে প্রয়োজন হলে আমরা পাকিস্তানের নিউক্লিয়ার আমব্রেলা আমরা আনবো। মানে কি, যে এটা কি আন্তর্জাতিক আইনে এটা কি স্বীকৃত? না না, কোনো বাধা নেই। প্রচুর টার্কি রয়েছে, পুরো ইস্ট এশিয়ান রিম। এখন এটা তো আমরা বলছি না যে আজকে এনে বসাতে হবে। এইসব কাজ সাধারণত মিলিটারি কোঅপারেশন কোয়াইটলি হয় ওভার দ্য ইয়ার্স, আপনি বুঝতেও পারবেন না। ইসরায়েলের সাথে ভারতের যে আণবিক নৈকট্য কোন পর্যায়ে রয়েছে, তারা কিন্তু আমাদেরকে কখনো বুঝতেই দেবে না। এখন পাকিস্তানের সাথে আমাদের এই ধরনের কথা বলার আনার অর্থটা হচ্ছে এই যে পাকিস্তান যে পাশে দাঁড়াবে বাংলাদেশের, এই ধারণাটা ভারতকে দিলে রিয়াকশনটা এমন ছিল, ইট ক্রিয়েটেড চিলস ইন দেয়ার ব্যাকবোন। ওদের সামরিক বিশেষজ্ঞদের মেরুদণ্ডে চিলিং এফেক্ট হয়েছে যখন চিন্তা করলো যে বাংলাদেশে এমন চিন্তাও হতে পারে যে পাকিস্তানের নিউক্লিয়ার আমব্রেলা। এটা বেসিক্যালি একটা মনস্তাত্ত্বিক, কারণ আণবিক নিবারকের কথা যখন আমরা বলি, তখন এর অর্থ এই না যে আমরা আণবিক যুদ্ধ ব্যবহার করব, যুদ্ধ অস্ত্র আনবো, সেটা সিনেমাতে হয়। কিন্তু এর অর্থটা হচ্ছে নিবারক, আণবিক নিবারকের কথা এনে একটা মনস্তাত্ত্বিক ভয় দেখানো। আর পাকিস্তানের সাথে সর্বোচ্চ পর্যায়ে ভালো সম্পর্ক রাখা, এটা কথা বলছি। যেমন এই যে ফার্স্ট স্ট্রাইক, নেটো এখনও রাইট অফ ফার্স্ট স্ট্রাইককে ব্যবহার করে। পাকিস্তান ভারতের বিরুদ্ধে রাইট অফ ফার্স্ট স্ট্রাইক বলে যে যদি আমাদের অস্তিত্বের সংকট হয়, আমরাই প্রথমে নিউক্লিয়ার বাটন টিপব। এর অর্থই না যে সত্যি যুদ্ধ হবে, কেননা নিউক্লিয়ার ওয়ার মানে এটা সবাই ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই মনস্তাত্ত্বিক চাপটা দিয়ে আপনি ভারতকে নিবৃত্ত করা, ভারতকে এটা মেসেজ দেয়া যে দেখো এত 16 বছর সব আদায় করে নিয়েছ, এই হ্যাবিট, এই পুরনো হ্যাবিট আর চলবে না। এই হ্যাবিটের থেকে তোমাদের বের করে আনতে হলে যদি প্রয়োজন হয় আমরা এই পাকিস্তানের সাথেও এই সহযোগিতা, এটাই ছিল ধারণাটা। যে ডাক্তার জাহিদুর রহমান, আমরা যদি দেখি যে ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে তো আমরা সবসময় বলে আসছি, বা বাংলাদেশ বলে আসছে যে তাদের সাথে একটা, বিশেষ করে এই সরকার বলে আসছে যে
আমাদের কোনো নতুজানু নীতি না, আমাদের সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বের সম্পর্ক হবে। কিন্তু এখন যে পর্যায়ে আছে, আমরা যেটা দেখছি, এর আগে ধরেন কূটনৈতিক পর্যায়ে সরকার টু সরকার আলোচনা হতো, কিন্তু এই যে ভারত সরকারের যে প্রতিক্রিয়া বা গণমাধ্যমের যে প্রপাগান্ডা, এখন তো স্বয়ং মানে জনপরিসরে সহিংসতা পর্যায়ে চলে আসতেছে। আমরা দেখেছি ভারতে এটা হয়েছে, বাংলাদেশে আমাদের পদযাত্রা হচ্ছে। তো এই যে জনপরিসরেও বিষয়টা চলে আসা, এটা কি আসলে জটিল দিকে চলে যাচ্ছে বলে মনে হয়? জটিল দিকে তো যাচ্ছেই, এটাতে কোনো সন্দেহ নাই। কারণ হলো, আবারও বলছি, আমরা আসলে যা হচ্ছে আমাদের দেশে রিঅ্যাক্টিভ স্টেপস হচ্ছে, আমরা কোনো প্রোঅ্যাক্টিভ স্টেপস নিচ্ছি না। আমাদের তো কথাই ছিল আমরা আসলে সমমর্যাদার ভিত্তিতে, এমনকি সমমর্যাদাও না, আমরা যদি বেসিকটা বুঝি জিও পলিটিক্স এবং ইন্টারনাল পলিটিক্সের, আমরা আসলে এটা মানি যে একটা বড় দেশ যেটা আমার একদম পাশে আছে, বড় দেশ ইন টার্মস অফ পপুলেশন অ্যান্ড দ্য সাইজ অফ ইকোনমি, পার ক্যাপিটার কথা বলছি না, তার মিলিটারি হার্ডওয়্যারের পাওয়ার, আপনি নিউক্লিয়ার ওয়েপন সরিয়ে রাখলেও তার যে কনভেনশনাল ওয়েপনের যে পাওয়ার, সব কিছু একটা বিরাট দেশ। গ্লোবাল পাওয়ার ইন্ডেক্সে ইন্ডিয়া নন নিউক্লিয়ার ওয়েপনে পৃথিবীতে 4th, আমেরিকা, রাশিয়া এবং চায়নার পরেই। তো ও কিছু বেশি লেভারেজ করে কোনো জায়গায় আমার কাছ থেকে পেতেও পারে, সেটাও নেগোসিয়েশনের ভিত্তিতে। কিন্তু আপনি আমার সাথে ডিল করছেন কলোনির মতো, দ্যাটস দ্য মেইন প্রবলেম ইনফ্যাক্ট। ওইখানেই সমস্যাটা দিল। এখন বিপদ আবার এখনও ওইটাই রয়ে গেছে। আপনি যখন একটা মারাত্মক কমফোর্ট জোনে বেশ কয়েক বছর থাকবেন, ফর দ্য লাস্ট 15 years অ্যাট লিস্ট, আপনি খুব কমফোর্টেবল অবস্থায় থেকেছেন, আপনি যা বলছেন শেখ হাসিনা জাস্ট বসে আছে করে দেওয়ার জন্য, যা বলছেন এনিথিং, সেই জায়গা থেকে যখন আপনি দেখলেন যে একটা দেশ, তার সরকার প্রধান ইভেন দায়িত্ব নেওয়ার আগে ডক্টর ইউনূস কিন্তু প্যারিসে বসে ইন্ডিয়ান মিডিয়ার সাথে যখন কথা বলেছেন ভারত প্রশ্নে, সেখানে একটা স্বাধীন সার্বভৌম দেশের সরকার প্রধানের মতো কথা বলছেন। এবং যে কেউকে আমি বলি, আপনি ডক্টর ইউনূস কি বলেছে দেখুন, কোনো র্যাডিক্যাল কথা না, জাস্ট খুব সাধারণ কথা, কিন্তু শেখ হাসিনার তুলনায় এগুলোকে খুব র্যাডিক্যাল মনে হচ্ছে এবং এটাই ভারত মেনে নিতে পারছে না। এই হলো সংকটের জায়গা। এখন ভারত এরপর যেটা করছে, যেটা আপনি তুললেন, সেটা হচ্ছে তারা জনগণের মধ্যে এটাকে ছড়িয়ে পরিকল্পিতভাবে দিচ্ছে। আবারও বলছি, কারণ তার ডোমেস্টিক পলিটিক্স আছে। আমি তুলনা করতে চাই পুতিনের সাথে। পুতিনের একটা ন্যারেটিভ আছে, মোদিকে আমি ঠিক সেই ন্যারেটিভটা ইউজ করতে দেখি। পুতিনের ন্যারেটিভ হচ্ছে, পৃথিবীতে যেখানে যেখানে রাশিয়ান স্পিকিং পিপল আছে, বিশেষ করে এক্স সোভিয়েত যেসব স্টেট হয়েছে এখন, তাদের কাস্টোডিয়ান হচ্ছেন পুতিন। ইউক্রেনের সাথে ফুল ফ্লেজের যুদ্ধের আগে আমাদের নিশ্চয়ই মনে আছে 14 সালে ক্রাইমিয়া দখলের পর ডনবাস রিজিয়ন, যেটা দনিয়েৎস্ক এবং লুহান্সকে, রাশিয়ান স্পিকিং পিপলের হাতে কিন্তু রাশিয়া অস্ত্র তুলে দিচ্ছিল। ওখানে একটা লো ইন্টেন্সিটি সিভিল ওয়ার কিন্তু এমনিই চলছিল। যুক্তি কী দেখাচ্ছে? এটা মুখের কথা, কিন্তু মূল ব্যাপার অন্য। কিন্তু মুখে সে বলছে রাশিয়ান স্পিকিং পিপলকে পারসিকিউট করা হচ্ছে, সো আমি তাকে সাহায্য করব। ভারতে ঠিক একই ন্যারেটিভ। আপনি কাউকে রক্ষা কখন করতে পারেন? যখন কেউ বিপদগ্রস্ত হয়। সো আমাদের দেশে হিন্দুরা বিপদগ্রস্ত না হলেও বলা, প্রয়োজনে তাকে বিপদগ্রস্ত হিসাবে তৈরি করা হবে। এবং জনগণের মধ্যে যখন আপনি এটা ছড়িয়ে দিতে পারছেন, আপনার তো ভোট পাওয়ার জন্য অনেক ভোট লাগে না। আপনি একটা ন্যাশনাল ইলেকশনে 30, 32, 33, 35% ভোট যদি পেয়ে যান, আপনি তো সরকার গঠন করে ফেলেন। সো আপনি ওই পার্সেন্টেজ অফ মানুষকে যদি র্যাডিক্যালাইজ করতে পারেন, আপনার তো ভোটের জেতা নিশ্চিত হয়ে যায়। সে কারণে ওদের মিডিয়া, ওদের পলিটিশিয়ানরা পরিকল্পিতভাবে কাজটা করছে। এবং যেহেতু সামনে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, এবং যেহেতু এটা আমাদের লাগোয়া একটা রাজ্য, মিস্টার শুভেন্দু বিজেপির নেতা মাঠে কি করছে দেখতে পাচ্ছেন তো। সো এই কারণেই ওখানে হয়েছে। আর ভারতে যখন এই ধরনের র্যাডিক্যাল চিন্তা, র্যাডিক্যাল অ্যাক্টিভিটি হবে, তার কিছু রিয়াকশন আমাদের দেশে হবে। কিন্তু আমরা অসাধারণ ধৈর্যের পরিচয় দিয়েছি আসলে। মানে চিন্তা করুন তো, ভারতের কোর্ট প্রেমিসেসে একজন হিন্দু আইনজীবীকে মুসলিমরা কুপিয়ে হত্যা করছে। কিংবা চিন্তা করুন তো, আমাদের এখানে ওদের একটা ডেপুটি হাই কমিশনে বা সহকারী হাই কমিশনে আমরা হামলা করছি, ওদের পতাকা পুড়িয়ে ফেলছি। ভারতে কি হতো? এই ঘটনাগুলোর পর দেখেন বাংলাদেশের মানুষ অসাধারণ, অসম্ভব চমৎকার ধৈর্য দেখিয়েছে। এমনকি আজ বিএনপির যে পদযাত্রা ছিল, সেটাও একেবারে শান্তিপূর্ণ একটা পদযাত্রারই ঘোষণা দিয়েছে, গিয়ে তারা স্মারকলিপি দেবেন, সেটাও অনেক দূরে থামিয়ে দেওয়া হয়েছে। সো সেই তুলনায় আমরা অনেক কম রিয়াক্ট করছি এবং এটা খুবই পজিটিভ সাইন আমাদের জন্য।